রামনগর গ্রামে এক ধনী ব্যবসায়ী পরিবার বসবাস করত। সেই ব্যবসায়ীর একমাত্র ছেলে ছিল নিখিল। সে নিজের পছন্দে সোনাইকে বিয়ে করে, তাতে তার মা বেজায় অখুশি ছিল। মা, তুমি সেই কাল থেকে মুখ গোমড়া করে আছো। সোনাইকে যেন মেনেই নিতে পারছো না। ও গরিব ঘরের মেয়ে হতে পারে, তবে মনটা কিন্তু বড্ড ভালো মা। ভালো না ছাই, তোমার টাকা দেখে যে সোনাই তোমার ঘাড়ে ঝুলে পড়েছে সে কি আর আমি বুঝি না নাকি? যাই হোক, এখন ছেলের টাকা হাতাতে গেলে ছেলেকে হাতছাড়া করলে চলবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সে যা হবার তা নয় হয়ে গেছে, ও নিয়ে আমি আর ভাবছি না। বুঝলি নিখিল, আমার তোর কাছে একটা আবদার ছিল। আমি অনেক দিন ধরে একটা সোনার হার কিনবো ভাবছি, তা তুই যদি আমাকে একটা সোনার হার কিনে এনে দিস খুব ভালো লাগবে। সে আর এমন কি বড় কথা, আমি তো এখনই বাজার যাচ্ছি। তোমার জন্য না হয় সোনার একটা দামি হার এখনই কিনে এনে দিচ্ছি। হুম, তোমার টাকা ওই গরিব ঘরের মেয়ে নেবে তা তো আমি সহ্য করবো নি বাবা। তার থেকে ভালো আমি এরকম একটা একটা করে দামি জিনিস চাইবো, যাতে ওই গরিব ঘরের সোনাই তোর কাছে কিছু চাইতে না পারে। মা, এখন তবে আমি আসি। আমি দোকানেও যাব, আর আসার সময় তোমার হারটাও কিনে নিয়ে আসবো। তুমি বরং সোনাইকে সংসারের কাজকর্ম একটু দেখিয়ে দাও। হ্যাঁ রে বাবা, হ্যাঁ, আমি সোনাইকে সব শিখিয়ে পড়িয়ে দেব, তোর কোনো চিন্তা নেই। তুই এখন দোকানে যা, আর হ্যাঁ, আসার সময় আমার ওই দামি সোনার হারটা কিনে আনতে ভুলিস না যেন। ওই গরিব ঘরের মেয়ে বড় লোকের ছেলেকে কি এমনি এমনি বিয়ে করেছে নাকি টাকা পয়সার লোভে? কে জানে, গরিবের মেয়ে হাত টানের হয়তো স্বভাবও থাকতে পারে। যাই হোক, বৌমা, বলি ও বৌমা, এদিকে একবার শুনে যাও তো, তোমার সাথে আমার কিছু কথা আছে। এই তো মা, আমি এসে গেছি। আমাকে ডাকছিলেন, বলুন না কি কথা। শোনো বৌমা, আমার ছেলে তোমাকে মাথায় করে রাখলেও আমি কিন্তু তোমাকে পায়ের তলাতেই রাখবো। গরিবের মেয়ে, এক পয়সাও তো বাবা মা দিতে পারেনি। তাছাড়া হাত টানের স্বভাবও তোমার থাকতে পারে। কি দরকার, তুমি আজ থেকে ঘরের সমস্ত কাজ করবে। কাল থেকে আমাদের বাড়ির যে কাজ করতো সে কিন্তু আসবে না, তাই ঘরের সব কাজ এখনই তুমি শুরু করে দাও। আমি গরিব হতে পারি, কিন্তু আমি চুরি করব না। আমার হাত টানের স্বভাব নেই। যাই হোক, আপনি যখন বলেছেন ঘরের সব কাজ আমি একাই করে দিচ্ছি, আমার এই সব কাজ করার অভ্যেস আছে। সোনাই এরপরে ঘরের সমস্ত কাজ একা হাতে নিজেই করতে শুরু করে দেয়। এই মেয়েকে যে করেই হোক আমার ছেলের ঘাড় থেকে নামাতেই হবে, না হলে বিশ্বাস কি, কোন দিন দেখব সব সম্পত্তি নিয়ে এই মেয়ে কেটে পড়েছে। কি বৌমা, তোমার রান্না বান্না কতদূর এগোলো? যাই হোক, যতদূর হয়েছে হয়েছে, তোমাকে আর রান্না বান্না করতে হবে না, বাকিটা আমি সেরে নেব। তুমি এখন এখান থেকে চলে যাও। না না মা, আমি একাই সবটা করে নিতে পারবো। আপনি বরং একটু বিশ্রাম নিন। আমি যখন এসে গেছি রান্নাবান্না আমি তখন করে নেব। এই যে মেয়ে, আসার সাথে সাথেই তো দেখছি মুখে মুখে চোপা করতে শুরু করেছো। আমি যেটা বলছি সেটা শোনো। তুমি এখন এখান থেকে চলে যাও, ওদিকে আর বাকি যা কাজ আছে সেগুলো সারো, এদিকটা আমি সামলে নিচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বরং চলেই যাচ্ছি। আপনি যখন বলেছেন তখন তো আমি যাচ্ছি। খোকার আমার বেগুনে অ্যালার্জি আছে, এই বেগুনটা মিশিয়ে দিয়ে খোকার মনটা আজ বিষিয়ে দেব। হি হি হি। এ কি সোনাই, আমি যে তোমাকে বলেছিলাম আমি বেগুন খাই না, বেগুনে আমার অ্যালার্জি আছে, তা সত্ত্বেও তুমি তরকারিতে বেগুন দিয়ে রান্না করেছো। তুমি দেখছি কোনো কথাটাই শোনো না। কেন, মা কি তোমাকে বলে দেয়নি নাকি? আর মা তো বলবে না এমনও নয়। সত্যি কোন দিকে যে তোমার মন থাকে তুমিই জানো। হ্যাঁ, আমি তো জানি যে তুমি বেগুন খাও না। বিশ্বাস করো, আমি তো তরকারিতে বেগুন দিইনি, কিন্তু বেগুনটা এলো কি করে আমার যে মাথায় ঢুকছে না। ওরে খোকা, এসব নিয়ে এত মাথা গরমের কি আছে? প্রথম প্রথম ভুল একটু একটু সবাই করে, পরে না হয় আস্তে আস্তে শিখে নেবে। এ নিয়ে তুই ভাবিস না, আমি হাতে পিঠে গড়িয়ে নেব।
আজ মায়ের কথায় তোমাকে আমি ক্ষমা করে দিচ্ছি। তা বলে এই সব ভুল রোজ রোজ করলে তুমি ভেবো না আমি তোমাকে ক্ষমা করে দেব। যাই হোক, ওই তরকারিটা বাদ দিয়ে বাকি তরকারি দিয়ে আমি আজকে ভাতটা খেয়ে নিচ্ছি। এ কি, এসব আমি কি দেখছি? শাশুড়ি মা তো দেখছি আমার সামনে একরকম ব্যবহার, আর ছেলের সামনে একদম উল্টো। অদ্ভুত মানুষ তো। আর বলিস না জবা, তোর দাদা যে কি একটা বিয়ে করলো। সত্যি, তোর এত ভালো বাড়িতে বিয়ে দিয়েছি, আর তোর দাদা দেখ একটা গরিব ভিখারি ঘরের মেয়েকে এ বাড়ির বউ করে চলে এলো। যাই হোক, এবার বল তো এই সোনার হারটা কেমন হয়েছে, আমাকে মানাবে কিনা দেখ। তোর দাদা কালকে আমার জন্য নিয়ে এসছে। না না মা, ওভাবে কেন বলছো? আমি বৌদির সাথে নিজে কথা বলেছি। বৌদি গরিব ঘরের মেয়ে হতে পারে, কিন্তু মনটা কিন্তু ভালো। তুমি ভুল বুঝছো। দাদা তোমার জন্য নিয়ে এসেছে। আচ্ছা, আমি তো ভাবলাম যে বৌদিকে দেবে বলে তুমি এই হারটা দাদাকে দিয়ে কিনে আনা করিয়েছো। তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই এত দামি হার ওই গরিব ঘরের মেয়েকে দেব? দূর দূর, তাছাড়া এই সব দামি জিনিস সাবধানে রাখতে হবে। গরিব ঘরের মেয়ে কখন যে এইসব জিনিস দেখতে পেলে চুরি করে নেবে কোনো ভরসা আছে নাকি? এই হার আমার ছেলে আমাকে দিয়েছে, এ কি যে সে হার নাকি? ওই বউকে কি করে ঘর থেকে তাড়াতে হয় তা আমার মাথায় বেশ ভালোই জানা আছে। যাই হোক, এইবারে বুদ্ধিটা খেলাতে হবে। বৌমা, বলি ও বৌমা, আমার আর আমার মেয়ের জন্য একটু চা করে নিয়ে আসো তো। আর একবার এদিকে শুনে যাও, তোমার সাথে একটু দরকারি কথা আছে। মা, বলছিলাম কি, আমাকে না একবার বাপের বাড়ি যেতে হবে। বাবার শরীরটা ভালো না। ওই রামু কাকু এসে খবর দিয়ে গেল। বলি, আমি ভাবছি কালকেই চলে যাব। আচ্ছা আচ্ছা, তাই নাকি? বেশ তো, তবে কালকে বাপের বাড়ি যেও। তবে হ্যাঁ, যাওয়ার আগে ঘরের সমস্ত কাজ সেরে তারপরে কিন্তু যেও। বাপের বাড়ি যাওয়ার নাম শুনেও শাশুড়ি মা কোনো বাধা দিল না। কেমন একটা খটকা লাগছে। যাই হোক, এখন ঘরের সমস্ত কাজগুলো সেরে নি, কাল আবার বেরোতে হবে। ব্যাস, এ তো দেখছি মেঘ না চাইতেই জল। ঠিক যেমনটা ভেবেছিলাম তেমনটাই হচ্ছে। আর একটা দিন এই বাড়িতে সোনাই থাকবে, তারপর কাল সকাল হলেই দূর করে বের করে দেব। ওরে খোকা, আর বলিস না, সর্বনাশ হয়ে গেছে রে, সর্বনাশ হয়ে গেছে। আমার ওই দামি সোনার হারটা আজ সকালে দেখছি বাক্সে নেই, হারিয়ে গেছে। আমার তো মনে হয় কেউ চুরি করে নিয়েছে। এসব কি বলছো মা? ঘরের দরজা তো বন্ধই ছিল। তাছাড়া আমাদের 4 জন ব্যতীত ঘরে তো কেউ আসেও নি। তাহলে হারটা চুরি হলো কি করে? এই দেখ খোকা, এই দেখ, হারটা আর নেই। হায় রে, কত শখ করে এই হারটা তোকে কে না করালাম। হায় হায়, কে যে নিয়েছে? এখন তো মনে হচ্ছে তোর ওই গরিব ভিখারি বউটাই নিয়েছে। তাছাড়া আমাদের 3 জনের মধ্যে তো আর এই হার কেউ নিয়ে চলে যাবে না। এসব তুমি কি বলছো? সোনাই হারটা চুরি করেছে? তা কি করে হয়? তবে যদি তাই হয়, আমি আজই সোনাইকে এই বাড়ি থেকে বের করে দেবো। সবই আমার কপাল রে খোকা। তোর বউকে রাজরানীর মতো রেখেছিলাম, হাজারটা ভুল ক্ষমাও করে দিচ্ছিলাম, তারপরেও এত বড় কাণ্ড ঘটাতে পারলো। কালকে আমি আর আমার মেয়ে যখন ছিলাম, ঘরে তোর বই এসেছিল, তার মানে হারটা তোর বই নিয়েছে। যাক বাবা, আজ সকাল সকাল ঘরের সব কাজ হয়ে গেছে। এবার আমি বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। মায়ের দামি হারটা চুরি করে এখন সকাল সকাল বাপের বাড়ি যাওয়া হচ্ছে? তুমি কি ভেবেছো তোমার মতলব আমি বুঝি না? মা ঠিকই বলেছিল, তোমার হাত টানের স্বভাব আছে। গরিব ঘরের মেয়ে কি না? হ্যাঁ, তোমার মায়ের হার চুরি হয়ে গেছে? এসব তুমি কি বলছো? আমি কোনো হার নিইনি। বিশ্বাস করো, আমি কোনো হার চুরি করিনি। হার চুরি করনি তো হারটা গেল কোথায়? হ্যাঁ, কালকে আমি আর আমার মেয়ে যখন ওই দামি হারটা দেখছিলাম, তখন ঘরে তুমিই ছিলে, আর আজ সকালেই হারটা নেই। বাহ, বাপের বাড়িও যাচ্ছ, তার মানে তো এটাই স্বাভাবিক না যে আমার হারটা চুরি করি বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছ? বিশ্বাস করুন, বিশ্বাস করো তুমি, আমি কোনো হার চুরি করিনি। আমি গরিব হতে পারি, কিন্তু আমি চোর বউ নই। বিশ্বাস করো, হে ভগবান, আমাকে রক্ষা করো ঠাকুর। হুম,
যা চাল চেলেছি না, আমার খোকা আজই এই মেয়েকে ঘর থেকে বের করে দেবে। কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? যাও, এক্ষুনি ঘর থেকে বেরিয়ে যাও। আর হ্যাঁ, আর কোনোদিন এই বাড়িতে ঢুকবে না, আমি তোমাকে বলে দিলাম। বৌদি কোথাও যাবে না দাদা। সমস্ত সত্য না জেনে এইভাবে কারোর ওপর দোষ দেওয়া কখনোই ঠিক নয়। আমি জানি কাল রাতে কি হয়েছিল। বৌদি কোনো হার চুরি করেনি। আসলে মাই কাল রাতে হারটা সরিয়ে রেখেছিল, আর সেটা আমি নিজের চোখে দেখেছি। এসব তুই কি বলছিস বোন? হ্যাঁ, ঠিকই বলছি। তাহলে শোন, কাল রাতে আমি যখন মায়ের ঘরের সামনে দিয়ে যাচ্ছিলাম, আমি আর আমার মেয়ে যখন ছিলাম, সোনাই তখন ওখানেই ছিল। সুতরাং এই হারটা যদি এখন আমি সরিয়ে দিই, তাহলে সবাই এটাই বিশ্বাস করবে যে সোনাই এই হারটা চুরি করেছে। তাছাড়া সোনাইও কাল বাপের বাড়ি যাচ্ছে, সুতরাং ওর নামে এই বদনামটা দেওয়া খুব সুবিধার হবে। তারপর চিরতরে আমার ছেলের ঘাত থেকে ওকে সরিয়ে দিতে পারবো। শুধুমাত্র বৌদি গরিব বলে মা এতটা নিচে নামতে পারলো? না না, আমি এই অন্যায় কিছুতেই মেনে নেব না। যে অন্যায় করেনি তাকে কিছুতেই এই মিথ্যা অপবাদ আমি লাগতে দেব না। তুমি আমাকে বাঁচালে বোন। আমি হয়তো বড় লোকের মেয়ে নই, হয়তো ভালো বউও নই, তবে আমি চোর বউ নই। ছি মা, তুমি সোনাইকে এত বড় মিথ্যা অপবাদটা দিতে পারলে? আমি তো ভেবেছিলাম তুমি সোনাইকে বউ হিসাবে মেনে নিয়েছো। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি অর্থ আর সম্পত্তির লোভে মানুষ চিনতে ভুলে গেছিলাম। যাই হোক, আমি এখন বুঝতে পেরেছি আমার বউ আর যাই হোক চোর নয়, আর গরিব ঘরের মেয়ে মাত্র কেউ খারাপ হয় না। যাক মা, তুমি বৌদিকে মিথ্যা চুরির অপবাদ দিয়ে চোর প্রমাণিত করতে চেয়েছিলে, আর শেষে বৌদি কিন্তু সবার মনটা চুরি করে নিল। আমাদের সবার মনে বৌদি কিন্তু সুন্দর একটা জায়গা গড়ে নিল। আজ থেকে সবাই একসাথে থাকবো আমরা। যাই বলো মা, বৌদির চালচলন কিন্তু আমার মোটেও সুবিধার লাগছে না। কদিন আসতে না আসতেই দাদাকে কেমন বশ করে নিয়েছে। দাদা তো সারাদিন মিনতি আর মিনতি, দেখলে গাটা জ্বলে যাচ্ছে। যা বলেছিস চাপা, তোর স্বামী যদি এমন চাপা চাপা করে পাগল হতো আমি খুব খুশি হতাম, কিন্তু আমার ছেলে যেভাবে বউ বউ করছে আমার তো গা জ্বলে যাচ্ছে তোর মতনই। তবে হ্যাঁ মা, আমি যতদিন আছি বৌদিকে শান্তিতে থাকতে দেব না। উঠতে বসতে কাজ করাবো। দেখো না, যতদিন ধরে আছি কেমন খাটিয়ে ছাড়ছি, ঠিক এভাবেই বাকি দিনগুলো খাটিয়ে ছাড়বো। তুই হলি আমার একমাত্র মেয়ে, তোকে কি আমি কাজ করতে দিতে পারি নাকি? হ্যাঁ, তাই কখনো হয়? দাঁড়া, এখনই মিনতিকে ডাক দি, ঘরের কি কি কাজ আছে সব একবার বলে দি। এই যে এতক্ষণে এলেন মহারানী। বলি, চাটা না চাইলে তো হাতের সামনে চাটাও এগিয়ে দাও না। তা রান্না বান্না কি চাপিয়েছো নাকি এখনো বসে আছো? বলছি যে চাটা খাবার জন্য একটু অপেক্ষা করতে হবে। আসলে আপনার ছেলে আজকে নৌকা নিয়ে নদীতে তাড়াতাড়ি যাবে বলেছে, তাই আমি সকাল সকাল আগে রান্নাটা চাপিয়ে দিয়েছি। আপনার ছেলেকে খেতে দিয়েই আমি আপনাদের জন্য চা বানিয়ে নিয়ে আসছি। আমার ছেলেকে খেতে দিচ্ছ, সেটা ভালো কথা। তবে বাড়িতে যে আরও লোকজন আছে সে চিন্তা ভাবনা তো তোমার মাথাতেই নেই। থাক, আর এত বেলায় চা করে দিতে হবে না। বাড়ির অন্য কাজগুলো তাড়াতাড়ি সেরে ফেলো। আমার আর একটু রান্নাই বাকি আছে। রান্নাটা হয়ে গেলে আপনার ছেলেকে খেতে দিই, বাকি ঘরের কাজগুলো আমি সব করে ফেলবো। মিনতি, সেই কোন সকালে উঠে তুমি আমার জন্য রান্না করেছো? আমি খেয়ে দিয়ে চলে যাবার পরে মা আর বোনকে খেতে দেওয়ার সাথে সাথে তুমিও কিন্তু খেয়ে নিও। খালি পেটে বেশিক্ষণ থেকো না। সে আমি খেয়ে নেবক্ষণ, ও নিয়ে তুমি চিন্তা করো না। আমার না একটা আবদার আছে। তুমি ওই নদীতে তো নৌকা চালাতে যাবে, আমিও না তোমার সাথে একটু নদীর ধারে যাব। ঘরের এই পরিবেশেই তো থাকি,
তবে ওই বাইরে বেরিয়ে নদীর ওই ঠান্ডা হাওয়া, ওই পরিবেশটা আমার বড্ড ভালো লাগে। মিনতি, সে তো তুমি মাঝে মাঝেই যাও, আর আমিও তোমাকে না করি না। ঠিক আছে, আমার খাওয়া দাওয়া হয়ে গেলে আজও তুমি যেও আমার সাথে। ঠিক আছে, খুব আনন্দ হচ্ছে। আমি এসে ঘরের সব কাজ সেরে নেব। তাহলে আমিও তোমার সাথে একটু নদীর ধারে যাব আজকে। সাবধানে যেও। আর দুপুরের খাবারটা একটা পোটলাতে ভরে দিয়েছি, সময় করে খেয়ে নিও। সন্ধ্যের আগেই কিন্তু ফিরে এসো, না হলে আমার বড্ড চিন্তা হবে। মিনতি, সেই 10 বছর বয়স থেকে নৌকা চালাচ্ছি, আমাকে নিয়ে চিন্তার কোনো কারণ নেই। তুমি এখন বাড়ি চলে যাও, আমি এবার বেরোবো। আমি ঘরে থাকি, সে তুমি 10 বছর বয়স থেকে নৌকা চালাও আর 7 বছর বয়স থেকে নৌকা চালাও, আমার তো চিন্তা হবেই। যাই হোক, এখন সাবধানে যেও। দুগ্গা দুগ্গা। দেখেছো মা, দেখেছো কদিন আসতে না আসতে দাদাকে কেমন নিজের আঁচলে বেঁধে ফেলেছে। দাদা নৌকা নিয়ে যাবে, তখনও বৌদি পেছন পেছন নদী পার অবধি দাঁড়িয়ে আছে। আর তুমি যে ঘরের এতগুলো কাজ করতে বললে, সেদিকে তার কোনো টনক নেই। সে আর বলতে, আগে ছেলে বাড়ি থেকে বেরোনোর আগে মা আমি আসছি বলে যেত, আর এখন বউ তাকে নদী পার অবধি পৌঁছে দিয়ে আসছে। আমারও কি কম জ্বালা রে? যাই বলো মা, আমার এসব একদম সহ্য হয় না। আমিও তো বৌদির থেকে কোনো অংশে কম যাই না। বৌদির থেকেও আমি দেখতে সুন্দরী। কই, আমার বর তো কখনো চাপা চাপা বলে ডাকে না, আর এত কিছু যত্নও নেয় না। দাঁড়া দাঁড়া, আমি যদি মিনতিকে জব্দ না করেছি তো দেখ কাকে বলে কাজের চাপ। ও আজ থেকে এবার বুঝবে। মিনতি, ও মিনতি, একবার এদিকে শুনে যাও তো। এই তো আমি এখানে। এই যে মহারানী, অনেকক্ষণ ধরে তো ঘুরঘুর করছো। আমার মেয়ের জন্য ওই চিতল মাছের একটু মুইঠা রান্না করে দাও। রান্নাঘরে চিতল মাছ রাখা আছে, কেটে মুইঠা বানিয়ে দাও। ঠিক আছে মা, আমি চিতল মাছের মুইঠা রান্না করে দিচ্ছি, আর তারপর ঘরের সমস্ত কাজ এখনই সেরে ফেলছি। এই যে মিনতি, রান্নাটা কিন্তু অনেক ধৈর্যের কাজ। মন দিয়ে ভালো করে রান্নাটা করো। তারপর আমাদের ঠাকুর দালানের ওই দালানটা ভালো করে ঝাড় দিয়ে পুকুর পাড়ে বাসনগুলো ধুয়ে আসবে। ঠিক আছে, আমি ঘরের সমস্ত কাজ করে নেব। আপনি যেমন যেমন বলবেন তেমন তেমনই করে ঘরের সব কাজ করে নেব, কোনো চিন্তা করবেন না। যাই বলো মা, দাদা কিন্তু আমাদের হাতের বাইরে চলে যাচ্ছে। এখন থেকেই যদি দাদার রাশটা না টানি, তাহলে কিন্তু তোমার ছেলে আর তোমার থাকবে না। আর কি বলবো রে চাপা, ছেলে কি আর আমার আছে? সে তো কবেই বউ বউ করে পাগল হয়ে বইয়েরই হয়ে গেছে। আমার আর পোড়া কপাল। জানো মা, কালকেই আমি শুনছিলাম দাদা নাকি বলছিল বৌদিকে একটা নতুন শাড়ি কিনে দেবে। আমার কিন্তু সহ্য হচ্ছে না। আমার যে পুরনো শাড়িগুলো ছিঁড়ে গেছে, তুমি এখনই বৌদিকে ডেকে ওগুলো সেলাই করে দিতে বলো। তারপর ওগুলোই বৌদিকে পরতে দেবে। মিনতি, চাপার কিছু শাড়ি জামা কাপড় ছিঁড়ে গেছে, তুমি ওর জামা কাপড়গুলো একটু সেলাই করে দাও। আর ওর যে ওই পুরনো শাড়িগুলো আছে, ওগুলো তুমি সেলাই করে এবার থেকে ওগুলোই তুমি পরবে। ঠিক আছে মা, আমি এখনই সব সেলাই করে দিচ্ছি। ঠিক আছে, আমি পুরনো শাড়িই পরবো, আমার কোনো অসুবিধা নেই। যাই বলিস দাদা, এই তুইও নৌকা নিয়ে নদীর ধারে চলে যাস, আর তারপরে বৌদিও সেই যে নদীর পাড়ে দাঁড়িয়ে থাকে সন্ধে অবধি, না তো ঘরের কোনো কাজ করে আর না কিছু, সব আমি আর মা মিলেই সামলাই। সে কি, মিনতি যে বলে মিনতি সংসারের সব কাজ করে, আমি চলে যাওয়ার পর সেই সন্ধে অবধি নদীর ধারেই দাঁড়িয়ে থাকে? এ তো আচ্ছা মুশকিল।
আমার কিন্তু বৌদিকে মোটেও সুবিধে লাগে না। তুই তো আজকাল বড্ড মাথায় তুলে দিয়েছিস, আর আমাকে আর মাকে তো ভুলেই গেছিস। সারাদিন শুধু বৌদি বৌদিই করিস। আমার কথায় বিশ্বাস হয় না তো নিজেই একদিন দেখ না। না রে চাপা, আমার মিনতির ওপর যথেষ্ট ভরসা আর বিশ্বাস আছে, তাই আমার ওকে আলাদা করে পরীক্ষা করার দরকার নেই। তাছাড়া আমি এখন নৌকা নিয়ে বেরোবো, দূর দেশে যাব। ফিরতে ফিরতে আরো 3 দিন লাগবে। ততদিন অবধি মিনতিকে একটু সাবধানে রাখিস। মা, আমি আসছি, 3 দিন থাকবো না। তোমরা একটু সাবধানে থেকো আর মিনতিকেও সাবধানে রেখো। সারাদিন খালি মিনতি আর মিনতি, রাখবো সাবধানে, ছাই রাখবো। একবার তুই ঘর থেকে বেরো, তারপর আমি দেখছি ওই মেয়ের হাড়ে মাসে এক করে দেবো। সাবধানে যেও। আমার তো নদীর ধারে 3 দিন আসাও হবে না। যাই হোক, তুমি ফিরে এলে আবার নদীর ধারে আসবো। এমন করে কেন বলছো মিনতি? তোমার যখন নদীর ধার এত ভালো লাগে, তুমি বিকেলবেলায় এসে একবার করে ঘুরে যাবে, তাহলেই তো হলো। বুঝলি চাপা, মিনতিকে আর এই বাড়িতে রাখা যাবে না। মানিক আসার আগেই আমাদের কিছু না কিছু ব্যবস্থা নিতে হবে। তুমি একদম ঠিক কথা বলেছ মা। আমার তো একদমই সহ্যই হচ্ছে না। মনে হচ্ছে কতক্ষণে বিদায় হবে। যাই হোক, আমার মাথায় একটা বুদ্ধি এসছে। তুমি ওই সর্ষের তেলের পিপেটা একটু বের করে রেখো তো, তারপর আমি দেখছি। মানিক চলে যাওয়ার পরের দিন বিকেলবেলা মিনতি নদীর ধারে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে। ঠিক এমন সময় চাপা এসে এক পিপে সর্ষের তেল সেই মাটিতে ফেলে দেয়, আর মিনতিও আচার খেয়ে নদীতে পড়ে যায়। এইভাবে দেখতে দেখতে 3 দিন পেরিয়ে যায়। 3 দিন পরে মানিক তার কাজ সেরে নৌকা নিয়ে গ্রামে ফিরে আসে। মাগো, আমি জানলা দিয়ে দেখলাম দাদা এক্ষুনি আসছে। তুমি তাড়াতাড়ি অভিনয় করতে শুরু করে দাও, কাঁদতে শুরু করে দাও। এ কি মা, মিনতিকে তো কোথাও দেখছি না। সারা বাড়ির সব জায়গায় খুঁজলাম, মিনতি মিনতি করে ডাকও দিলাম, কই মিনতিকে তো দেখতে পাচ্ছি না। আর তুমি এমন করে কান্নাকাটি কেন করছো? তুই যেদিন ঘর থেকে চলে গেলি, মিনতিও সব কিছু নিয়ে বাড়ি ছেড়ে চলে গেল। কতবার বোঝালাম, বৌমা ঘর ছেড়ে যেও না, যেও না। কারোর কথা শুনলো না, চলে গেল রে, চলে গেল। কি বলছো মা? মিনতি যে এইভাবে আমাকে ঠকাবে আমি তো ভাবতেও পারিনি। বুঝলি চাপা, আমার তো কেমন ভেতরটা ভয়ে কাঁপছে। তুই যেভাবে এক পিপে সর্ষের তেল ঢেলেছিস, আর মিনতি যেভাবে আচার খেয়ে নদীতে পড়েছে, আমি যতদূর জানতাম মিনতি সাঁতার জানে না। আর 4 দিন হয়ে গেল, ও যদি বেঁচে থাকতো তাহলে তো নিশ্চয়ই আসতো। ও মা গো, এগো কাকে দেখছি গো? মা, দরজার দিকে তাকিয়ে দেখো, অবিকল বৌদির মতো দেখতে। এ তো মনে হচ্ছে বৌদির ভূত। কি ভেবেছিলে? হ্যাঁ, কি ভেবেছিলে? আমাকে মেরে তোমরা ভালো থাকবে? তা আমি আর হতে দেব না। আমি তোমাদের সব কথা শুনতাম। শুধুমাত্র আমার স্বামী আমাকে ভালোবাসতো বলে তোমাদের আমার ওপর যত হিংসা ছিল, সেই প্রতিশোধে আমাকে মেরে ফেলেছো। আমি তোমাদের কাউকে ছাড়বো না। আমাকে মেরো না, আমাকে মেরো না। আমার ভুল হয়ে গেছে। আমি কথা দিচ্ছি, আমি কারোর সাথে কখনো আর এরকম খারাপ কিছু করব না। আমাকে তুমি প্রাণে মেরো না। বৌদি, আমাকে তুমি ক্ষমা করে দাও গো। আমাকে তুমি মেরো না। আমি কথা দিচ্ছি, আমি নিজেকে শুধরে নেব। আমার স্বামী কখনো আমাকে সম্মান দেয়নি, তাই দাদা যখনই তোমাকে সম্মান দিত আর মিনতি মিনতি করতো, আমার বড্ড হিংসে হতো। আমাকে তুমি ক্ষমা করে দাও। ঠিক আছে,
তোমাদের দুজনকে আমি ক্ষমা করে দেব, তবে হ্যাঁ, একটাই শর্তে, কাল সকালে আমার স্বামীকে গিয়ে সব সত্যি কথাগুলো স্বীকার করতে হবে, তবেই ক্ষমা করে দেব, না হলে কালকেই আমি তোমাদেরকে মেরে দেব। মানিক বাবা, আমাকে পারলে ক্ষমা করে দিস। আমি তোকে মিথ্যা কথা বলেছি, তোর বউ কোথাও পালিয়ে যায়নি। আমি আর আমার মেয়ে চাপা মিলে তোর বউকে এই পৃথিবী থেকে দূরে সরিয়ে দিয়েছি। মিনতি একদিন বিকেলবেলায় নদীর ধারে দাঁড়িয়েছিল, সেই সময় চাপা এক পিপে সর্ষের তেল ঢেলে দেয়, আর তাতে আচার খেয়ে মিনতি নদীতে পড়ে যায়, তারপর আর ফিরে আসেনি। এসব তুমি কি বলছো মা? এভাবে হিংসা করে মিনতিকে তুমি পৃথিবী থেকেই সরিয়ে দিলে তোমরা? হায় হায়, আমি দুঃস্বপ্নেও ভাবিনি তোমরা এমন পাষাণ হতে পারো। তবে আমারও একটা কথা শুনে রাখো, আমিও এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাব। যেখানে মিনতির সম্মান ছিল না, সেখানে আমিও থাকবো না। কাউকে কোথাও যেতে হবে না, আর আমি মরেও যাইনি। শুধুমাত্র আপনাদের আসল রূপটা দেখানোর জন্য কাল রাতে অমন ভূত সেজে আসাটা খুব দরকার ছিল। আমি তো কারোর ক্ষতি করিনি। যাই হোক, আপনারা যে নিজের ভুল বুঝতে পেরেছেন, এটাই অনেক। আজ থেকে আমরা সবাই একসাথে সুখে শান্তিতে এই বাড়িতেই থাকবো, আর কেউ কারোর ক্ষতি করার চেষ্টা মাত্র করব না।